আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। নির্বাচন আদৌ হবে কিনা, হলেও তা ম্যানিপুলেট করা হবে কিনা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি মাত্রায় ঘটানো হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা চললেও এখন তা রীতিমতো গণমাধ্যমের সম্পাদকীয়তে বিশ্লেষণের জায়গা করে নিয়েছে। এবং দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে যখন একটি সম্পাদকীয় আকারে আসে তখন বুঝতে হবে এগুলো নিছক চায়ের টেবিলের কোনো আলোচনা নয়। মানব জমিন ঠিক তেমনই একটি সম্পাদকীয় প্রকাশ করেছে যেটি নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে। এই সম্পাদকীয় থেকে এর নেতিবাচক ইতিবাচক নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হতে পারে। মানবজীবনের এই সম্পাদকীয় শিরোনাম হচ্ছে প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারির নির্বাচন। এবং এই সম্পাদকীয়তে বলা হচ্ছে যে আফ্রিকার একটি দেশের নির্বাচনের মডেলের একটি নমুনা বাংলাদেশের এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের এক শীর্ষ কর্তা ব্যক্তির হাতে প্রস্তুত রয়েছে এবং সেইভাবেই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বলা হচ্ছে যে কে জিতবে কে হারবে, ভোট কি নিরপেক্ষ হবে, প্রশাসনিক কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন নাকি ফরমায়েশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন, সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন আলামত দেখে যথেষ্ট সন্দেহ সংশয় দানা বাঁধছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে। খেয়াল করুন, অবশ্যই এই সম্পাদকীয়টির অস্বাভাবিক সংবাদ মূল্য রয়েছে, আবার প্রশ্নও তৈরি হতে পারে। বলা হচ্ছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা 2008-এর ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেয়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। এবার কি সেরকমই হচ্ছে? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়, সরকারের গুরুত্বপূর্ণ পদেও তারা রয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে বিশেষ একটি শক্তি গত 18 মাস ধরে নিজেদের পক্ষে প্রশাসন সাজিয়ে নিয়েছে রদ বদলের মাধ্যমে, নতুন নতুন নিয়োগের মাধ্যমে। কারা এই প্রশাসন সাজিয়েছে? জামাত নাকি বিএনপি? অনেকেই তো বলেন যে বিএনপি নেতা কর্মীরা মাথা মোটা রাজনীতির পরিচয় আরও একবার দিয়েছেন। গত 18 মাস ধরে 2024-এর 5 আগস্টের পর থেকে তাদের অনেকেই চাঁদাবাজি দখলবাজিতে প্রতিযোগিতায় নেমেছিল, কিন্তু জামাত দখল করে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে প্রশাসন, তাদের মতো করে রদবদল ঘটিয়েছে, নতুন নতুন নিয়োগ দেওয়া হয়েছে তাদের কথা অনুযায়ী, প্রেসক্রিপশন অনুযায়ী। তো যদি তাই হয়ে থাকে তাহলে 2008-এর ইলেকশনে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, বিশেষ প্রশাসনিক কুয়ের মাধ্যমে হয়ে থাকে, তারা তাহলে এখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে কিভাবে? আবার ওই ইলেকশন তো জিতেছিল আওয়ামী লীগ, তারা যদি থেকেই থাকে, তারা যদি এখন প্রশাসনিক কু করতে চায় তাহলে কাদের পক্ষে করবে? এখন তারা আওয়ামী লীগ মাঠে নেই, নির্বাচনী মাঠে, তারা কি বিএনপির পক্ষে করবে, জামাতের পক্ষে করবে? কিন্তু আবার তো আমরা যেমন শুনছি যে জামাত প্রশাসন দখল করে বসে আছে। প্রশাসন যেভাবে সাজানো হয়েছে নিশ্চয়ই আওয়ামী লীগের লোক দিয়ে সাজানো হয়নি। অতএব এই বিষয়টি অনেক বড় প্রশ্নের সৃষ্টি করছে এই সম্পাদকীয় থেকে। তবে পরবর্তীতে আবার যা বলা হচ্ছে এবং প্রথমে যা বলা হয়েছে তার সঙ্গে আমি অবশ্যই একমত, যে জায়গাগুলোতে খটকা একটু সেখানে কেবল প্রশ্নের সৃষ্টি করছি। এখানে বলা হচ্ছে ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও, নির্বাচন কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তরতাজা ছক শোনা যায়। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা, ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজর রয়েছে বাংলাদেশে। এবার কি সে পথেই যাচ্ছে? এখন একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন, যার হাতে আফ্রিকার একটি দেশের একটি নির্বাচনী মডেল হাতে রয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। সম্ভব সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতেই পারেন ভোট কলঙ্কিত হবে। আগেভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা?
নিঃসন্দেহে এই বিষয়ে আমি একবারে সাথে সাথে প্রশ্ন তুলেছিলাম যখন কিনা প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বললেন যে এবার ভোটের ফলাফল গণনায় দেরি হতে পারে, ভোট গণনায় এবং ফলাফল ঘোষণায় দেরি হতে পারে। কেন মিস্টার শফিকুল আলম এই ঘোষণা দিবেন? এটা তো দেওয়ার কথা নির্বাচন কমিশনের। তাহলে সব ধরনের ডিজাইন কি কোনো একটি বিশেষ পক্ষের হয়ে সরকারের হাতে রয়েছে? এখানে বলা হচ্ছে যে সময় যত যাচ্ছে ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টা এদেশে বহুবার হয়েছে, সত্য কথা। কোনো কোনো ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। খুবই সত্য কথা। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে এটা তো এখন ওপেন সিক্রেট। মানব জমিন বলছে এটা এখন ওপেন সিক্রেট। তার মানে আমরা ধরে নিতে পারি মানব জমিনের মতন পত্রিকা যখন বলে, আমি বলছি না তারা যা বলবে সবই সত্য, তারা যা বলবে তাই হবে, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি, মানব জমিন যার নেতৃত্বে প্রকাশিত হয়, মতিউর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক, আমার কোনো কোনো ক্ষেত্রে তার উপরে আস্থা আছে। তিনি নিজেও একজন অনুসন্ধানী সাংবাদিক এবং তিনি ইতিহাসের অনেক কিছু সাক্ষী। বলা হচ্ছে নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে, ওই যে বলছিলাম এখন 4 দিন আগে বলতে হবে, 100 ঘন্টার মতো বাকি আছে। 5 দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরো জোরালো হচ্ছে। অর্থাৎ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে যমুনা ঘেরাও করতে যাওয়ার যে বিষয়, তাকে কেন্দ্র করে সংঘর্ষ কিংবা সরকারের একটি অংশের যে দাবি পে স্কেল দেয়াকে কেন্দ্র করে, সেটি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। অতএব সম্ভবত সামনে আরও এমন কিছু দেখা লাগতে পারে। নিশ্চয়ই এর পেছনে শক্তি রয়েছে, বিশেষ করে শক্তি প্রথম দিকে বলছিলাম যারা অন্তত নির্বাচন না করলে লাভবান হতে পারে। এবং কমিশন নিয়ে যে প্রশ্নগুলো তোলা হয়েছে খুবই যৌক্তিক। শুরু থেকে বলে আসছি এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বক্তব্যের সঙ্গে এই 18 মাসে একমত না হতে পারলেও তার এই বক্তব্যের সঙ্গে আমি একমত। এটি ইতিহাসের জঘন্য এবং কলঙ্কিত নির্বাচন হতে যাচ্ছে। তার ব্যাখ্যা এর আগে কয়েকবার দিয়েছে, কেন কলঙ্কিত হতে যাচ্ছে, কেন জঘন্য হতে যাচ্ছে, কেন এর কোনো মানদণ্ড নেই, 2014, 18, 24-এর চেয়েও খারাপ হতে যাচ্ছে, সে কথা আমি আপনাদেরকে জানিয়েছি, নতুন করে কিছু বলছি না। বাস্তবতা হচ্ছে এই, মানুষের ভোটের যেই বিষয়টি তার প্রতিফলন সম্ভবত এবারও ঘটছে না। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আমাদের ফেরেশতা তুল্য উপদেষ্টারা এখন নিজেরাই তাদের হিসাব বিবরণী প্রকাশ না করে বিদায় নেওয়ার চেষ্টা করছেন। যদিও তারা আদৌ বিদায় নেবেন কিনা, কবে বিদায় নেবেন তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ এখনও মানুষের মধ্যে রয়েছে। তারপরেও আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি হয়তো খুব দ্রুতই তারা বিদায় নেবেন। কিন্তু এতদিনেও তারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করলেন না কেন? বারবার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিষয়টি আসলে কি? দুর্বলতা কোথায় তাদের, ভয় কোথায়? এবং আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা যে পাহাড় তুল্য সম্পদ বিদেশে পাচার করেছেন তা ফিরিয়ে আনা হবে এমন হুঁশিয়ারি আমরা তো সারা বছর ধরে দেখেছি, শুনেছি। 1 টাকাও তো ফেরত আনতে পারেননি, শুধু গলাবাজি, চাপাবাজি। তাই বলে আমি বলছি না যে আওয়ামী লীগ সরকারের সময় কোনো ধরনের দুর্নীতি ঘটনা ঘটেনি। অবশ্যই অস্বাভাবিক পরিমাণ দুর্নীতি আওয়ামী লীগের 15.5 বছর সরকারের সময় হয়েছে, একথা অনস্বীকার্য। অথচ সাংবাদিক আনিস আলমগীরকে যখন একটা ভৌতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠানো হলো, তার বিরুদ্ধে দুদকের মামলা দেওয়া হলো। পরবর্তীতে আবার তিনি নাকি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার বিবরণীতে উল্লেখ করেননি। দুদকের ঘাড়ে কয়টি মাথা দেখিত? এই যে গত 1.5 বছরের বেশি সময়ে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠেছে, পেরেছে কোনোটি দুর্নীতি তদন্ত করতে? পারেনি তো। পারে শুধু আনিস আলমগীরদের মতন, মঞ্জুর আলম পান্নাদের মতো মানুষদের ধরে যারা ক্ষমতাকে প্রশ্ন করে তাদেরকে জেলে পুরতে।
আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন উপদেষ্টাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে? আসুন একটু স্মরণ করে দেখি তো। তিনি ক্ষমতা নেওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এতদিনও তারা প্রকাশ করতে পারেননি। উপদেষ্টাদের একজন মাত্র তার হিসাব বিবরণী প্রকাশ করেছেন, যদিও সেটি নিয়েও বিতর্ক রয়েছে, আসছে সে বিষয়ে। তো আমরা দেখেছি যে এই গত 1.5 বছরে আওয়ামী লীগের সবাই শয়তান প্রকৃতির, সবাই দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, আর ইনারা সব ফ্রেস্তা তুলল। অথচ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে বা একাধিক উপদেষ্টার অধীনে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করার, কিন্তু যেহেতু কোনো ধরনের কোনো বিবরণী আমাদের সামনে প্রকাশ পায়নি অথবা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত তেমনভাবে সংগঠিত হয়নি, তাই তাদেরকে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ রয়েছে। আওয়ামী লীগের সবাই তো চোর, ডাকাত, বাটপার, সব মেনে নিলাম, কিন্তু এই উপদেষ্টারা পদত্যাগের পর যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ওঠার সম্ভাবনা রয়েছে, মানুষ আশঙ্কা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশনটি কিভাবে নেওয়া হবে। শেখ হাসিনার সরকারের টানা 15.5 বছরের শাসন আমলে যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে তার পরিমাণ কত এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। একটি শ্বেতপত্র প্রকাশও করা হয়েছে দুর্নীতির। সেই কমিটির প্রধান কে ছিলেন? সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র ফেলো, সম্মানিত ফেলো, আমাদের অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি এই বিষয়ে বিবিসি বাংলাকে বলছেন, উপদেষ্টাদের বিষয়ে, এরকম একটি অরাজনৈতিক সরকার যেখানে বিশিষ্ট জনেরা সরকারের ভেতরে রয়েছেন, তারা যখন জনগণের কাছের প্রতিশ্রুতি দেওয়ার পরও নিজেদের সম্পদের তথ্য প্রকাশ না করে আগামী দিনের রাজনৈতিক সরকারের জন্য একটা খারাপ উদাহরণ সৃষ্টি করলেন। আগামীর মন্ত্রী আমলাদের সম্পদের তথ্য প্রকাশ না করার একটি উছিলা তৈরির সুযোগ তৈরি করে দিয়ে গেলেন, যা আরও হতাশাজনক। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানও বলছেন যে এটি আশাহত হওয়ার মতন একটি চরম একটি বিষয়। শুধু আশাহত, আশাবাদিতার কথা বলে তো লাভ নেই। আওয়ামী লীগ সরকারের সময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে শত শত ফ্ল্যাট রয়েছে যুক্তরাজ্যে, তার শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রয়েছে, সেটি প্রকাশ করেছিল। টিআইবি এখন করুক, এই উপদেষ্টাদের বিরুদ্ধে তারা ক্ষমতা থাকতে তাদের কারোর দুর্নীতির শ্বেতপত্র আমাদের সামনে প্রকাশ করুক, আমরা চাই সেটি। শুধু নিন্দা জানালে তো হবে না। এবং উপদেষ্টাদের হিসাব বিবরণী প্রকাশের ক্ষেত্রে একটি নীতিমালাও প্রণয়ন করেছিল ডক্টর ইউনূস সরকার। সেখানে কি বলা ছিল? এটি 2024 সালের 1 অক্টোবর প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী বিষয়ে। সেই নীতিমালার প্রথম ধারায় বলা হয়েছে, বর্তমান সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের, অর্থাৎ যারা বিশেষ সহকারী দায়িত্বে আছেন, তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরে 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সম্পদ বিবরণী জমা দিবেন। তথ্যগুলো হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেসব তথ্য প্রকাশ করবেন। উপযুক্ত সময়টি এখনো আসেনি, আর উপযুক্ত পদ্ধতিও সম্ভবত তারা এখনো আবিষ্কার করতে পারেননি, বিধায় আমরা উপদেষ্টাদের সম্পদ সম্পর্কে কিছুই জানতে পারছি না। আপনাদের নিশ্চয় মনে আছে যে গত বছরের আগস্টে
বিএনপি চেয়ারপারসনের সাবেক মানে খালেদা জিয়ার সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি নিজে এখন একজন ডার্ক সাইটের আমলা ছিলেন, ভালো আমলা, তিনি প্রকাশ্যে বললেন একটি অনুষ্ঠানে, ঢাকায় প্রশাসন কারকদের কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে বললেন, আমাদের মানে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের না হয় চরিত্র খারাপ হয়ে গেছে, কিন্তু যারা আন্দোলন করে আজকে চেয়ারে বসে আছেন অন্তত 8 জন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো, আমার সচিব আছেন 2 জন যে তারা মানে উপদেষ্টাদের কথা বলছেন, যে যাদের মধ্যে 2 জন সচিবও আছেন সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে আমরা দেখলাম কি হলো, সরকারের মধ্যে একটা নড়াচড়া আমরা উপলব্ধি করলাম, তারা হাই হাই কি হলো রব তোলার চেষ্টা করলো, এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে বিবৃতি দিয়ে, এই যে দাবিটি করা হয়েছে উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সেটি একেবারে ভিত্তিহীন, এবং অভিযোগকারীর কাছে কোনো প্রমাণ থাকলে তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। তারপরে রহস্যজনকভাবে আমরা দেখলাম যে এটি নিয়ে আর তেমন কিছু এগোয়নি, কিন্তু সরকারের নিজ উদ্যোগেই তো উচিত ছিল যে উপদেষ্টাদের সবার বিষয়ে তদন্ত করা, অন্তত তাদের হিসাব বিবরণীটা মানুষের সামনে তুলে ধরা, প্রকাশ করা, সেটিও করা হয়নি। এটিও অনেক বেশি রহস্যের। কয়েকটি উদাহরণ যা এই মধ্যে আপনারা জানেন, দুর্নীতি বিষয়ে উপদেষ্টা এবং উপদেষ্টাদের কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের অধীনে কাজ করা যে ব্যক্তিরা রয়েছেন, আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় যে 10 কোটি টাকা চাঁদাবাজির ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করা হয়েছিল, সেই ঘটনায় সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামটি জড়িয়ে গেল। তিনি অস্বীকার করলেন, তার বিরুদ্ধে কোনো তদন্ত হলো না অভিযোগ বিষয়ে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, তার বিরুদ্ধে 400 কোটি টাকা অবৈধভাবে অর্জনের যে অভিযোগ উঠল, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধেও শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠল, সেগুলোর বিরুদ্ধে দুদক অন্যরকম সমালোচনার পরিপ্রেক্ষিতে তদন্তে নামলো, এই নামা পর্যন্ত তারা আর উঠে দাঁড়াতে পারেনি। প্রধান উপদেষ্টার নিজের দুর্নীতি নিয়ে এর আগে আমি কথা বলেছি, অবশ্যই সেগুলো দুর্নীতি, এবং আমি কথা আগেও উচ্চারণ করেছি, পৃথিবীর ইতিহাসে আর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নেই যে ক্ষমতা কুক্ষিগত করেই কয়েক মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকা নিজের ব্যক্তির স্বার্থে বা তার প্রতিষ্ঠানের স্বার্থে হাজার হাজার কোটি টাকার সুযোগ সুবিধা নেওয়ার একটি অপচেষ্টা করে এবং সেটি সার্থক হয়। যেমন বলছি, তার গ্রামীণ ব্যাংকে 2019 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে, এবং এই প্রতিষ্ঠানটির প্রায় 6,000 কোটি টাকা, আমার যদি ভুল না হয়ে থাকে 6,666 কোটি টাকা সম্ভবত, সেটি কর বকেয়া ছিল, সেটি মওকুফ করে দেওয়া হয়েছে। ব্যাংকটিতে সরকারের যে 25% অংশীদারিত্ব ছিল সেটি নামিয়ে আনা হলো 10%। গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো, জনশক্তি রপ্তানি লাইসেন্স প্রদান করা হলো, গ্রামীণ টেলিকমকে যে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে সেখানে স্বার্থের দ্বন্দ্ব রয়েছেও এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এমনকি ইলন মাস্কের যেই ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছিল, সেটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, সেটিও তাদের লোকাল এজেন্ট হিসেবে গ্রামীণ ফোনকে নিয়োগ দিল, যেখানে গ্রামীণ ফোনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী সম্পর্ক আমরা সবাই জানি। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা পদে রয়েছেন, আর স্টারলিংকের লোকাল এজেন্ট হবে একটা মাত্র প্রতিষ্ঠান, সেটি গ্রামীণ ফোন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তো রয়েছেই। এগুলো দুর্নীতির মধ্যে পড়ে না, কিন্তু এই সব বিষয়ে কোনো জবাবদিহিতা নেই। নাহিদ ইসলাম, যিনি আর এক উপদেষ্টা ছিলেন সরকারের, আমি বলছিলাম যে একজন মাত্র উপদেষ্টা তার সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন, তা নিয়েও বিতর্ক রয়েছে তুমুলভাবে।
তিনি যখন 7 মাসের মাথায় পদত্যাগ করলেন এনসিপি নামের নতুন রাজনৈতিক দলের হাল ধরার জন্য, পদত্যাগ করে তিনি বলেছিলেন যে তিনি উপদেষ্টা হিসেবে যে বেতন ভাতা নিয়েছেন সেখান থেকে খরচ করার পরে তার ব্যাংকে জমা রয়েছে 10,000 টাকা মাত্র। পরবর্তীতে তিনি যখন নির্বাচনী হলফনামায় তার তথ্য উল্লেখ করলেন, সেখানে দেখা গেল যে তার 25 লাখ টাকার সম্পদ রয়েছে, তার স্ত্রীর নামেও 15 লাখ টাকার সম্পদ রয়েছে। এটি নিয়ে যখন আবার তুমুল বিতর্কের সৃষ্টি হলো, তখন আবার তিনি একটি গুজামিল উত্তর দেওয়ার চেষ্টা করলেন। এখন বিষয় হচ্ছে যে সরকারের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে উপদেষ্টার সম্পদের হিসাব দেবে কিনা, তার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিবিসির পক্ষ থেকে। যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম সকালে বিকালে 24 ঘন্টায় নানানভাবে নানান ইস্যুতে কথা বলেন, কিন্তু এই ইস্যুতে কথা বলার জন্য তাকে খুঁজে পাওয়া গেল না, তার প্রেস উইং এর কাউকেই খুঁজে পাওয়া গেল না। আমাদের উপদেষ্টারা ফেরেশতা তুল্য, আমরা এটুকু মনে করতে চাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের, তাদের পদত্যাগের পর কি হবে সেটি ভেবেই অনেকেই অনেক ধরনের সংখ্যা প্রকাশ করতে পারেন বই কি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।